সভাপতি এবং আমার বন্ধুরা, আমার কাছে সময় খুব সংক্ষিপ্ত, বহুদূর ফিরতে হবে, সেজন্য আমি বক্তব্যটা একটু সংক্ষিপ্ত আকারে রাখবো, ক্ষমা করে দেবেন। বিষয় হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সংবিধানটা কি একটা ছাপানো বই, একটা উপন্যাস, একটা প্রবন্ধ সংকলন, একটা কবিতার সংকলন, তাই কি না? সংবিধান একটা দেশের চরিত্রের প্রতিফলন। পৃথিবীর যত দেশে সংবিধান আছে, সেই সংবিধানের মধ্য দিয়ে আমরা সেই দেশের যে চরিত্র, কিভাবে দেশটা চালিত হবে, দেশের মূল উদ্দেশ্য কি, এই সবটা খুঁজে পাই। এবং সেজন্যই যখন আমরা সংবিধান নিয়ে আলোচনা করি, তখন আমাদের ভাবতে হয়, অর্থাৎ সংবিধান কেন? ভারতবর্ষে তো সংবিধান ছিল না। ভারতবর্ষ তো চিরকালই শাসিত হয়েছে। 500 বছরের উপর মোগলরা আমাদের দেশ শাসন করেছেন। মোগলরা যখন শাসন করছেন, তাদের শাসন ব্যবস্থা গোটা ভারতবর্ষকে এক সূত্রে কিন্তু গাঁথতে পারে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তারা শাসন করেছেন। আমাদের দেশে বহু রাজা দিরাজ ছিলেন। বাংলার মহারাজা, আমাদের কৃষ্ণনগরের মহারাজা, কুচবিহারের মহারাজা, কত রাজা মহারাজা ছিলেন, 500-র উপর। সেই ভারতবর্ষের সবচেয়ে বড় সম্পদ ছিল ভারতবর্ষের সাধারণ মানুষ, কৃষিজীবী মানুষ, মৃৎশিল্পী, কৃৎশিল্পী, স্বর্ণশিল্পী, সুতি শিল্পী। এদের এমন দক্ষতা ছিল, ভারতবর্ষের গ্রাম জীবনটা এমনভাবে তৈরি হয়েছিল যে এক একটা গ্রাম নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, স্বয়ংভর ছিল। সেই গ্রামের মানুষকে দৈনন্দিন বেঁচে থাকবার জন্য অন্য কোথায় যাবার প্রয়োজন হতো না। তাই আমরা ভারতবর্ষে সকলেই গ্রাম ভিত্তিক জীবনযাপনের মধ্যে অভ্যস্ত ছিলাম। ছায়া নিবিড় শান্তি নিয়ে ছোট ছোট গ্রামগুলি, এই ছিল আমাদের কল্পনা এবং বাস্তবতা। পৃথিবীর বুকে ধনবাদ যখন শাসন করতে শুরু করলো, ধনবাদের মূল সূত্র আজকে আপনারা সবাই বুঝে দিয়েছেন, তা হচ্ছে মুনাফা করা। কার ওপর মুনাফা? সাধারণ শ্রমজীবী মানুষের শ্রম দানের ওপর মুনাফা। শ্রমিক যদি না থাকতো, মানুষ যদি তার মেহনত না করতেন, কোনো সম্পদ তৈরি হতো না, এটি কোনো সন্দেহ নেই। আজকে যদি আপনাকে আমি 1 ট্রাক টাকা দিই, 1 ট্রাক টাকা, আপনি সেই টাকা দিয়ে 1 পয়সাও বানাতে পারবেন না, যতক্ষণ না সেটা আপনি শ্রমিকদের নিয়োগ করে নতুন সম্পদ তৈরি করার চেষ্টা করছেন। আমাদের গ্রামীণ জীবনে প্রাকৃতিক যে সম্পদ, তা হচ্ছে আমাদের জমি, তা আমাদের জল, আমাদের সূর্য, আমাদের বাতাস। তাই দেখবেন আদিবাসী মানুষেরা, তাদের কোনো দেবতা নেই, তারা কোনো দেবতার পুজো টুজো করেন না। তারা গাছের কাছে যান, তারা পাহাড়কে পুজো করেন, তারা সমুদ্রকে পুজো করেন। এবং এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল যখন ভারতবর্ষের সংবিধান আলোচনা হচ্ছে। আমরা তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছি। গোটা ইংরেজ ভারতবর্ষকে এক জায়গায় আনতে পেরেছিল। তার প্রথম সূত্র ছিল রেল। ইংরেজ যখন দেখলো যে ভারতবর্ষে আমি যাচ্ছি মুনাফা করার জন্য, ইংরেজরা কিভাবে এসেছিল বলুন তো? সকলেই আপনারা জানেন, তারা এসেছিল ব্যবসা করতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা বড় কোম্পানি, সাহেবদের তৈরি কোম্পানি, তারা ব্যবসার জন্য ভারতবর্ষে এসেছেন। আমাদের ভারতবর্ষের শ্রমজীবী মানুষের শ্রমকে লুণ্ঠন করেছেন, সম্পদ দিয়ে পালিয়ে গেছেন, তাদের দেশকে সমৃদ্ধ করেছেন। এইরকম ইংরেজের বহু জায়গায় কলোনি ছিল। প্রবাদ ছিল, ইংরেজ সাম্রাজ্যের সূর্য পতন হয় না। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে যান, গোলার্ধে, সেখানে ইংরেজরা ছিলেন। তাদের এত বেশি ক্ষমতা ছিল, আমরা তাদের বলি এই ইংরেজ সাম্রাজ্যবাদ বা ব্রিটিশ সাম্রাজ্যবাদ। তারা ভারতবর্ষের মানুষকে ক্রমশ শোষণ করেছে। এবং সেই শোষণের বিরুদ্ধে প্রথম লড়াই হয় 1857 সালে। লড়াইটা করেন কিন্তু গ্রামের কৃষকেরা, যদিও সেটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছে। আমি সিপাহী বিদ্রোহ বলতে রাজি নই, আমি সর্বত্র বলে কৃষকদের বিদ্রোহ। কেন? সিপাহী কারা হন? সিপাহী হন গ্রামের কৃষকেরা। তারা যখন জমিতে চাষ করছেন,
তাদের শ্রম থেকে সম্পদ উৎপন্ন হচ্ছে, শাসকেরা তাদেরই নিয়োগ করলেন তাদের সেনাবাহিনীতে যে তুমি আমার সিপাহী হয়ে থাকো। তাকে প্রলোভন দেখানো হলো তুমি যদি সিপাহী হও তাহলে তুমি তোমার গ্রামের সম্পদ রক্ষা করতে পারবে। সিপাহীরা তাদের জীবনের অভিজ্ঞতা দেখলো সম্পদ রক্ষা তো হচ্ছে না, আমাকে ব্যবহার করা হচ্ছে। আমার ঠাকুরদা, আমার মাসি, আমার পিসি যারা জমিতে সম্পদ তৈরি করছে সেই সম্পদের মুনাফাটা ওরা নিয়ে যাচ্ছে। শ্রম দিচ্ছে আমার বাপ ঠাকুরদা, আমার মা মাসি, ভুলে যাবেন না কৃষিজীবী ব্যবস্থায় মহিলারাও কিন্তু তারা সমান শ্রম দিয়ে কৃষি উৎপাদনের কাজে লেগেছেন যুগ থেকে যুগে। তখন তারা বিদ্রোহ করলেন। এই যে বিদ্রোহ করলেন, ইংরেজ ব্যবসায়ীরা দেখলেন আরে এ তো সব মানুষ একসঙ্গে বিদ্রোহ করছে, সব মানুষ যদি এক হয়ে যায় কি বিপদ। তারা একটা তত্ত্ব খাড়া করলেন। তারা বললেন না না, ওরা তো আমাদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেনি, ওরা বিদ্রোহ করেছে তার কারণ ওদের ধারণা হয়েছে যে টোটা দেওয়া হতো, অর্থাৎ যে টোটা দিয়ে গুলি করা যেত, সেই টোটাটা মুখ দিয়ে ছিটতে হতো। তখন তো এত আধুনিক বিজ্ঞান তৈরি হয়নি, এবং তাতে নাকি শুয়োরের চর্বি এবং গরুর চর্বি, তো অদ্ভুত কম্বিনেশন, একই সঙ্গে শুয়োরের চর্বি এবং গরুর চর্বি আছে, তাই তারা বিদ্রোহ করেছে। ইংরেজরা ধুরন্ধর ব্যবসায়ী ছিলেন, তারা ভেবেছিলেন মানুষকে বোকা বানাবার একমাত্র অস্ত্র হচ্ছে তার ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করা। আজও আমরা বোকা বলছি, আজও শনিবার দিন দেখবেন রাস্তার ধারে শনি ঠাকুর আছে, আমার ঘরের মেয়েরা সাজগোজ করে সেজে গুজে সেখানে গিয়ে লাইন দিচ্ছেন, আমরাও লাইন দিচ্ছি কবে প্রসাদ পাবো, সেই প্রসাদ খেলে পরে আমাদের বড়জন্য উপকার হবে, আজও আছে। তো সেই বিদ্রোহ যখন হয় তখন ইংল্যান্ডের মহারানী দেখলেন আর এই ব্যবসায়ীদের দিয়ে চলবে না, এবার শাসন ক্ষমতা পুরোপুরি দখল করতে হবে। এবং মনে রাখবেন তখন ওই ইংরেজদের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে সিপাহী বিদ্রোহ হলো, সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বিভিন্ন ছোট ছোট যে সমস্ত রাজ্য ছিল, অনেক রাজ্য ছিল, কয়েকটি নাম তো বলতেই হবে, যারা পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন, তারা লড়াই করেছিলেন। তাদের মধ্যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ঝাঁসি একটা ছোট্ট এলাকা ছিল, সেখানকার খরচ তিনি ছিলেন তার বড় জমিদার, তিনি সেখানে সে ব্যবস্থাপনা করতেন, তিনি লড়াই করলেন। তাতিয়া তোপি, এইরকম হাজারো বিভিন্ন স্তরের মানুষেরা লড়াই করলেন। তারা লড়াই করে কি চেয়েছিলেন না আমাদের দেশের বাদশাহ বাহাদুর শাহ, তাই সেই থাকুক, ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ে সে হচ্ছে আমাদের প্রতীক। এবং শেষ পর্যন্ত ইংরেজরা বাহাদুর শাহ বাদশাকে গ্রেপ্তার করে নিয়ে এসে আমাদের কলকাতার বিদ্যাপুরুষ সেখানে আটকে রেখেছিলেন, আপনারা জানেন সব ইতিহাসের কথা। তারপরেও আমাদের আরো 100-150 বছর লড়াই করতে হয়েছে ইংরেজ সাম্রাজ্যবাদকে তাড়াবার জন্য। সেই লড়াইটা কি একমুখী লড়াই, সেই লড়াইকে শুধুমাত্র মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ, সেই লড়াইয়ে কি বাংলার তরুণেরা, নির্ভীক তরুণেরা প্রাণ দেননি, নির্বিচারে প্রাণ দেননি? সে লড়াই কি গ্রামের কৃষক করেনি? সে লড়াই কি শ্রমিক করেনি? সে লড়াইয়ে কি আমাদের তরুণ বামপন্থী যারা কংগ্রেসের মধ্যে ছিলেন তাদের যিনি নেতা বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, তার লড়াই ছিল না? এই সমস্ত লড়াই যে ছিল তার প্রমাণ তৎকালীন যিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন অ্যাটলি সাহেব, তিনি স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আমাদের এই অঞ্চলের পশ্চিমবঙ্গ যুক্তবঙ্গ ছিল, তখন তার চিফ জাস্টিস ছিলেন টি.বি. চক্রবর্তী, রাজভবনে তখন তিনি রাজ্যপাল দায়িত্ব পালন করছেন, গভর্নর জেনারেল হিসেবে। তারা জিজ্ঞাসা করবেন একদিকে, হঠাৎ তোমরা ভারতবর্ষ থেকে চলে গেলে কেন? কিছুদিন আগেও তো তোমরা বলছিলে আমরা ভারতবর্ষ থেকে চলে যাবো না, কেন ভারতবর্ষে এত যে ব্যবস্থাপনা আমরা তৈরি করেছি সেসব রক্ষা করবে কে? ভারতের লোকেরা তো শাসন করতে জানে না, তারা তো অসভ্য। ইতিহাসের কথা, আমার কথা না। এই লড়াই যখন ভারতবর্ষের বুকে চলছে, সেই লড়াইয়ের একটা পূর্ণতা প্রাপ্তি ফিরে যাচ্ছে, তখন দুটি দল তৈরি হলো। একটি দল যে আগে ছিল হিন্দু মহাসভা, তার পরবর্তী স্তরে তাদের নাম হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS, আর জিন্নার নেতৃত্বে তৈরি হয়ে গেল মুসলিম লীগ। হিন্দুরা বলতে শুরু করলেন, RSS বলতে শুরু করলেন, হিন্দু মহাসভা বলতে শুরু করলেন। কংগ্রেসের মধ্যেও তাদের কেউ কেউ ছিলেন যে আমরা অধিকাংশ মানুষ থাকি হিন্দু। আরে হিন্দুটা কি?
হিন্দু বলে কোনো ধর্ম আছে না? যারা বেদ উপনিষদ পড়েছেন, রামায়ণ মহাভারত পড়েছেন, কোথাও দেখবেন না যে হিন্দু বলে কোনো ধর্মের ব্যাপার আছে। রামায়ণের যুদ্ধ তো শিব সেবক রাবণের বিরুদ্ধে। রাবণ তো শিবের পূজারী ছিলেন, তিনি তো মুসলমান ছিলেন না, তিনি তো বিদর্ভে ছিলেন না, তিনি একজন অত্যন্ত প্রাজ্ঞ রাজা ছিলেন। এবং আপনারা পড়লে দেখবেন যে তারা যুদ্ধে যাওয়ার আগে শিবের আরাধনা করে যেতেন। রামও এইরকম শিব বা দুর্গা তার আরাধনা করতেন। এগুলো কবির কল্পনায় তা তৈরি হয়েছিল। সে বিতর্কে আমি যাচ্ছি না, সময় কম, সময় থাকলে নিশ্চয়ই যেতাম। তা এই ভারতবর্ষে যখন ইংরেজের বিরুদ্ধে লড়াই হচ্ছে, তখন ইংরেজরা কৌশল করে দেখলেন যে এই সামগ্রিক লড়াইটাকে যদি আমরা বিভাজন করতে হয়, আবার সেই ধর্মের আবরণ যা শুরু করেছিলাম আমরা গরুর চর্বি এবং শুয়োরের চর্বি, একই কায়দা করো। তা নাহলে যে জিন্না তিনি একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন এবং যিনি ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে মুখ্য বক্তা ছিলেন, তিনি বলেন এটা যদি হিন্দুরা বলে এটা ওদের দেশ, তাহলে আমরা মুসলমানরা যাবো কোথায়? ইংরেজ বলতে বাবা আমরা জানি না, আমরা চলে যাব, তোমরা নিজেদের মধ্যে ঠিকঠাক করে দাও। হয়ে গেল বিপক্ষের মারামারি, হাজার লোকের প্রাণ গেল, নিরীহ মানুষ কাতারে কাতারে খুন হলেন। সেই রক্তাক্ত পথের ওপর দাঁড়িয়ে একদিকে চলে গেল ইসলামী আদর্শ সম্পন্ন পাকিস্তান, আরেকদিকে এল বৃহৎ ভারতবর্ষ, যে ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, যে ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা গর্বিত। সেই ভারতবর্ষের যে আলোচনা শুরু হলো, আমরা কিভাবে শাসন করি। শাসন করার জন্য পদ্ধতি চাই। বলা হলো আমরা একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি করব। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইতে বোঝেন রাজার সাথে মিলবে কি শাস্তি, আমরা সবাই রাজা, সবার দেন মান, সেটা আপনি ফিরে পান। খাটো করে রাখে নিজের কোনো অসত্যে, নইলে মোরা রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমার কবিগুরু রবীন্দ্রনাথ প্রজাতন্ত্রের যে ভাবনা ভেবেছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি একজন অন্যতম বৃহত্তর দার্শনিক শক্তি ছিলেন। তিনি বলেছিলেন কংগ্রেস অধিবেশনে গিয়ে, ওই অনুনয় বিনয় করে প্রার্থনা করে, হে প্রভু আমাকে এটা পাইয়ে দাও দিয়ে স্বাধীনতা আসে না। স্বাধীনতা আসতে গেলে তরুণদের জায়গাতে হবে। তাই তিনি তরুণদের স্বপ্নের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার আদর্শ নেতা বলে গণ্য করেছিলেন। যেই সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস দলের মধ্যে কমিউনিস্ট পার্টি এবং সোশ্যালিস্ট পার্টির লোকেরা মদত দিচ্ছিলেন যে আপনি মহাত্মা গান্ধীর কাছে এই বক্তব্য রাখুন। আপসহীন সংগ্রাম শুরু হলো। ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের মুখোমুখি দাঁড়িয়ে পড়লেন গোটা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের মতো ফ্যাসিবাদী, যার কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, নির্বিচারে মানুষ হত্যা করতেন। কি আমি জার্মানি রক্ত, আমাদের রক্ত হচ্ছে শুদ্ধ রক্ত, আমাদের রক্ত হচ্ছে আর্য রক্ত। আজকে ভারতবর্ষের বুকে আপনারা আর্য রক্তের সেই বিভীষিকাময় ধ্বনি শুনতে পাচ্ছেন। যে হিটলার বলছেন কমিউনিস্ট আমাদের সবচেয়ে বড় শত্রু। কেন শত্রু? না, কমিউনিস্টরা মানুষে মানুষে ভেদাভেদ করে না। কমিউনিস্টরা বলছে মানুষ সব সমান। কমিউনিস্টরা বলছে তুমি আমার শ্রমের ওপর দাঁড়িয়ে সাম্রাজ্য করছো, সেই সাম্রাজ্য আমি ভেঙে দেবো। আমার শ্রম আমি আমার সমাজের উন্নতির জন্য কাজে লাগাবো। গর্বিত আর্য রক্তের নায়ক হিটলার বললেন এদের বিরুদ্ধে আমার সংগ্রাম, এদের শেষ করো। যত রকম বৈজ্ঞানিক আদর্শ চিন্তা সব তৈরি হচ্ছে। যারা করছেন তারা নাকি সবাই ইহুদি হতে, ইহুদিদের বিরুদ্ধে আক্রমণ শুরু করা হলো। হিটলারের ইতিহাস আপনারা জানেন। হিটলার যখন স্বপ্ন দেখছেন তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন, তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিলেন সোভিয়েত রাশিয়া। সেই রাশিয়ার বিপ্লব তৈরি হলো। যে রাশিয়ায় গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন এই রাশিয়ায় যদি আমি না আসতাম আমার জীবনের তীর্থ দর্শন সম্পূর্ণ হতো না। রবীন্দ্রনাথ কমিউনিস্ট নন, রবীন্দ্রনাথ মুক্ত চিন্তার দার্শনিক, মানবপ্রেমিক। মানবপ্রেম ছাড়া তার জীবনে অন্য কোনো চিন্তা ছিল না। সেই রবীন্দ্রনাথ সোভিয়েত রাশিয়া ঘুরে এসে বললেন এমন একটা দেশ চাই যে দেশে নিরক্ষর মানুষ দেখা যায়, যে দেশে বেকার ছেলে মেয়ে ঘরে বসে বেকারিত্বের যন্ত্রণা উপভোগ করছেন সেটা দেখা যায় না। কি করে সম্ভব হলো? সম্ভব হলো যে তারা ওই কমিউনিস্ট মতাদর্শে একটি রাষ্ট্র তৈরি করেছেন, যে রাষ্ট্র মানুষকে এই স্বপ্ন দেখাতে পারে। রবি ঠাকুর তখনই আশঙ্কা করেছিলেন। তিনি বলেছিলেন
এই শিশু রাষ্ট্রকে কি বাঁচতে দেওয়া হবে? উনি বুঝতে পেরেছিলেন পৃথিবীর বুকে একটা ভিন্ন চিন্তা, যে চিন্তায় মানুষ মানুষকে আলোকিত করে, যে চিন্তায় মানুষ মানুষকে শোষণ করে না, তেমন একটা নতুন দার্শনিক চিন্তার প্রতিফলন অন্যান্য রাষ্ট্র করতে দেবে না, চেষ্টা হয়েছিল। আর সেই সময় ভারতবর্ষে যদি আরএসএস এর জন্ম, যে আরএসএস ঘোষণা করলেন আমাদের প্রথম শত্রু হচ্ছে কমিউনিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের প্রথম শত্রু হচ্ছে কমিউনিস্ট। অদ্ভুত মিল, এই শুনে শুনে সেটারে যেন মিলে যাচ্ছে। এই কমিউনিস্ট বিরোধিতার মধ্য দিয়ে আরএসএস এর জন্ম, এবং সেই আরএসএস তারা বললেন আমাদের শত্রু কমিউনিস্ট, ধর্মীয় আবেগ দিতে হবে, আমাদের শত্রু মুসলমান, আর আমরা পুজো করছি ব্রিটিশ রাজকে। ব্রিটিশ রাজকে আমরা চাই। ওদের নেতা সাভারকার যখন আমার বাংলার তরুণ ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফাঁসি কাস্তে ঝুলছেন, যখন এই মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা তিনি তেরাঙ্গা ঝান্ডা কাঁধে নিয়ে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে মরে যাচ্ছেন, তখন আরএসএস এর সাভারকার জেলে বসে চিঠি লিখছেন মহারানীর কাছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মুক্ত করে দিন। আমি দেশে দাঁড়িয়ে মুক্ত হওয়ার পর তরুণদের অনুপ্রাণিত করব ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের প্রতিষ্ঠা এবং বৃদ্ধির জন্যে। আরএসএস বা বিজেপি কর্মী যদি আশেপাশে কেউ থেকে থাকেন, আমাকে ঢিল ছুড়বেন না, বাড়িতে গিয়ে একটু অনুশীলন করুন, একটু খুঁজে দেখুন যে সেই সাভারকার, সেই সাভারকারের যে বন্ধু উত্তরাধিকার নাথুরাম গডসে ভারতবর্ষের বুকে প্রথম সন্ত্রাসবাদী, তারা মহাত্মা গান্ধীকে খুন করেছিলেন। মহাত্মা গান্ধী কমিউনিস্ট নন, হিন্দু, ঘোড়া হিন্দু। তিনি রামধুন গাইতেন, ঈশ্বর আল্লাহ তেরো নাম সপ্ত সম্মতি দে ভগবান। সেই গানও আজকে গাওয়া যাচ্ছে না। শুধুমাত্র মুসলমান কমিউনিস্ট বিরোধিতা নয়, দেশ বিভাজনের মধ্য দিয়ে এই যখন তাদের রাস্তা, তখন ভারতবর্ষের সংবিধান তৈরি হচ্ছে। দীর্ঘ 3 বছর আলোচনা হয়েছে। এই ভারতবর্ষ বলছেন যে আমরা গণতন্ত্র চাই। পণ্ডিত জওয়াহরলাল নেহরু যখন প্রস্তাবনা আনছেন যে আমরা গণতন্ত্র চাই, যে গণতন্ত্রে মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত হবে। আমরা অর্থনৈতিক গণতন্ত্র চাই, যে গণতন্ত্রে মানুষে মানুষে আয়ের বৈষম্য কমাতে হবে। একবারে পারবো না, ধীরে ধীরে পারবো। আজকে চীন পেরে গেছে, আমরা পারলাম না। তার কারণ ভারতবর্ষের বুকে যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল, স্বপ্ন থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। ভারতবর্ষের সংবিধান কি বলছে, কি চরিত্র ভারতবর্ষের সংবিধানের? সেই সংবিধান বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের জনগণ, আমরা একটা সংবিধান গ্রহণ করলাম। এই সংবিধান আকাশ থেকে পড়েনি, শিব মন্দির থেকে পড়েনি, আল্লাহু আকবরের ধ্বনির মধ্য দিয়ে সৃষ্টি হয়নি, লর্ড জিসাসের বাণীর মধ্য দিয়ে সৃষ্টি হয়নি। এই সংবিধান তৈরি হয়েছে সমস্ত মানুষের লড়াইয়ের ফসল হিসেবে। তাই উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের জনগণ এই সংবিধান গ্রহণ করলাম। কি জন্য গ্রহণ করলাম? লক্ষ্যটা কি? আগামী দিনে যারা দেশ চালাবে সবাই যেন রাজা হবে। তো দেশটা চালাবে কি করে? তোমার সামনে কি লক্ষ্য আছে? বলা হলো এই সংবিধানে যে আমরা অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করব, প্রতিটা মানুষের বাক স্বাধীনতার গ্যারান্টি সৃষ্টি করব। চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেতাশীল, জ্ঞান যেটা মুক্ত, যাতে গৃহের প্রাচীর রাখে নাই তাহলে খন্ড ক্ষুদ্র করে দিবসা সর্বরী। আমি তেমন একটা দেশ চাই, হে পিতা আমাকে সেই দেশে নিয়ে চলো যেখানে আমার চিত্ত ভয়শূন্য, আমার শির মুক্ত থাকবে, যেখানে বলা হবে না তুমি যদি আমাকে ভোট না দাও কাল তোমার লক্ষ্মীর ভান্ডারে টাকা কেটে দেব, তুমি যদি আমাকে ভোট না দাও তোমার ঘরে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমাকে ভোট না দাও তুমি বর্গা চাষি হতে পারো, তোমার বর্গা জমিতে নোনা জল ঢুকিয়ে আমি চাষ বন্ধ করে দেব। ভারতবর্ষের সংবিধান এ স্বপ্ন দেখেনি। ভারতবর্ষের সংবিধান নির্মিত হয়েছিল এই দৃষ্টিকোণ নিয়ে যে প্রতিটা মানুষকে স্বাধীন স্বাধিকার, স্বাধীন মত প্রকাশের ভিত্তির ওপর দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যাত্রা যখন শুরু করা হয়েছিল তখন বড় বড় সেচ প্রকল্প হয়েছিল। দামোদর ভ্যালি কর্পোরেশন কারা তৈরি করলেন? তৈরি করলেন আমার দেশের বিজ্ঞানীরা। ডক্টর মেঘনাথ শাহ, যাকে অচ্ছুত বলে দূরে রেখে দেওয়া হয়েছিল। তুমি শূদ্র বংশে জন্মগ্রহণ করেছ,
তোমার কোনো অধিকার নেই। সেই শূদ্র বংশের মেঘনাথ সাহা যখন নাকি আধুনিক বিজ্ঞানের, পদার্থ বিজ্ঞানের অন্যতম চূড়ান্ত শিখরে উঠলেন, তিনি বললেন ওই নদী জলের যদি এত শক্তি থেকে থাকে যা আমাদের ভাসিয়ে ঘুরিয়ে দেয়, সেই শক্তিকে আমরা রূপান্তরিত করব যাতে নতুন শক্তির মধ্য দিয়ে আমরা আলোকিত হতে পারি। তাই নদীর ঘাট ধরে বিদ্যুৎ আদায় করা হলো। আমার বিজ্ঞানীরা বিদ্যুৎ উৎপন্ন করলেন এবং দেশের বিভিন্ন প্রান্তে এইরকম বড় বড় সেচ প্রকল্প তৈরি হলো। বাংলা ন্যাংরা অত বড় সেচ প্রকল্প উদ্বোধন করলেন কে? ওই গ্রামের একজন চাষি মহিলা, যিনি বারে বারে বন্যায় ক্লান্ত হয়ে পড়তেন। তাকে দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী অত বড় একটা সেচ প্রকল্প উদ্বোধন করিয়েছিলেন। ওই দূর থেকে রিমোটে বন্দে ভারত উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে লুকিয়ে লুকিয়ে বলতে হয় বন্দে ভারত উদ্বোধন করছি, তা নয়। দেশের প্রধানমন্ত্রী সেচ প্রকল্পের মাঠে দাঁড়িয়ে যে বাংলার না, যে ভারতের নারী চাষ করে বসবাস করেন তাকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন। আমার দেশ যাত্রা শুরু করলো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা আমার দেশের সম্পদ তৈরি করছি। কমিউনিস্টরা পার্লামেন্টে বললেন ব্যাংকে আমি আমার টাকা রাখি, আমার টাকার উপর সম্পদ করে যে ব্যক্তি মালিক পালিয়ে যায়, আমি তো পালিয়ে যেতে দিতে চাই না। আমার যে সম্পদ আমি রাখছি সেটা সরকারের, দেশের কাজে লাগুক। ব্যাংক জাতীয়করণ করো। ব্যাংক জাতীয়করণ করা হলো, এখন বলা হচ্ছে ব্যাংক বিজাতীয়করণ করো। এক অদ্ভুত দেবতা আমাদের তৈরি হয়েছে আদানি, তার কাছে সব বিক্রি করে দাও। যে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন আদানি, যে এয়ারপোর্টে আপনি যাচ্ছেন আদানি, আপনার যে বন্দর সেখানে আদানি। কাল যদি আদানি বলে আমি চাবি বন্ধ করে দিলাম, হে ভারতবর্ষের নাগরিক, তোমাদের কোনো অধিকার নাই। কেন? প্রধানমন্ত্রী যাদের তুমি নির্বাচন করেছ সে আমার পকেটের রাস্তাটাতে লুকিয়ে থাকতে ভালোবাসে। এই কি সংবিধান চেয়েছে? ভারতবর্ষের সংবিধান বলেছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য হিন্দুস বলেনি, উই দ্য ইসলামিস্ট বলেনি, উই দ্য খ্রিস্টান বলেনি। ভারতবর্ষ বলছে ভারতবর্ষে ঢুকে আমরা এই ভারতের মহামানবের সাগর তীরে আর্য অনার্য খ্রিস্ট বৌদ্ধ ব্রাহ্মণ সূচিমোহন করে এসো, এই মহামানবের সাগর তীরে আমরা বসবাস করি, ভারতবর্ষকে তৈরি করি। আজকে ৭৫ বছর যখন আমরা আলোচনা করছি, দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি আমার দেশের একটি স্থাপত্য কর্ম ভুলে যান, এটার নাম বাবরি মসজিদ। ওই যে অত বড় স্থাপত্য কর্ম কে তৈরি করেছে? আমার দেশের শ্রমিক শ্রেণী। আমার দেশের শ্রমিকেরা শ্রম দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে অত বড় একটা স্থাপত্য কর্ম তৈরি করেছে। তুমি লিখে দিতে পারতে যে এটা আমার দেশের শ্রমিক শ্রেণী স্থাপত্য কর্ম করেছে। এখানে আগে হিন্দু মন্দির ছিল, এখন এর নাম হয়েছে বাবরি মসজিদ। আপনারা কাল থেকে এখানে রাম মন্দির বলেই করবেন, তাতে ভারতবর্ষের মানুষের গৌরব বৃদ্ধি পেত। আজকে ভারতবর্ষের মানুষকে মাথা হেট করে পৃথিবীর কাছে দাঁড়াতে হয় যখন তারা বলেন তোমার দেশের একটা স্থাপত্য কর্মকে ভেঙে দিয়ে তুমি দেবতার জন্ম দিচ্ছ মাটির ভেতর থেকে। তুমি দেবতার জন্ম দিচ্ছ, দাবি করছো। এর মধ্যে দিয়ে আবেগপ্রবণ মানুষ, যারা ধর্মে আস্থা রাখেন, যারা ধর্মের মূল যুক্তি নির্ভরতাকে কখনোই বিতর্কের মধ্যে নিয়ে যেতে চান না, তাদের আবেগের সুরসুরি দিয়ে তুমি ভোট চাইলে। ক্ষমতায় এসে তুমি কি করলে? ক্ষমতায় এসে তুমি বলছো আরে ওদের তো আমি পোশাক দেখেই চিনতে পারি। কোথায় নিয়ে গেছে জানেন? এই যে আমার টুপিটা দেখছেন, এই টুপিটা যখন আমি পরে আছি তখন অনেকেই মনে করছেন, অনেকে বলেন কানে কানে, এটা তুমি কি করছো? বলে কেন? বলে এটা করলে তো মনে হয় তোমাকে মোল্লা। আমাকে মানুষ মনে হয়। মোল্লা কি বামুনের ছেলে মনে হয় না, মানুষ মনে হয় তো। তাহলে আপনি বলছেন পোশাক দিয়ে বিচার করবেন মানুষকে? কবে বলে গেছে লালন সুন্নত করলে হয় মুসলমান, নারীর ক্ষেত্রে কৃষি বিধান। বইতে দেখলে বামুন চেনা যায়, বামনি চিনবি কেমনে? এই যে সাধারণ মানুষের দর্শন যা আমাদের ক্রমশ ক্রমশ আলোকিত করেছে, তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। কে করছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন এবার পার্লামেন্টে ৩ মিনিট মাত্র সময় ছিল। আমি যখন বললাম যে ভারতবর্ষের সংবিধানের বুকে আঘাত করেছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করছেন, কি চিৎকার বিরোধী পক্ষে! কথা বলতেই দিল। ভয় কিসে? কাকে ভয়? মানুষকে ভয়। আমার ভারতবর্ষের চরিত্রকে ভয়। আমার সংবিধান আমার ভারতবর্ষের চরিত্রের প্রতিফলন ঘটায়।
যে চরিত্র রবীন্দ্রনাথ বলেছেন মহামানবের সাগর তীর, সমুদ্র পাড়ে যখন যাই আমাদেরকে কোথাকার জল কোথায় এসে মিশেছে, সমস্ত জল নদী গিয়ে সমুদ্রে মেশে। আপনি সেখানে খুঁজে বার করতে পারবেন যমুনার জল, গঙ্গার জল, পদ্মার জল? ধর্মের কথা বলেন, কি বলেছেন রামকৃষ্ণ? আমি ভয়ানকভাবে ধর্ম বিরোধী, এতে কোনো সন্দেহ নেই। ধর্মের মতো অযৌক্তিক কিছু হয় না আমার ধারণা ভুল হতে পারে। আপনি বলতে পারেন যে তোমার ধারণার পেছনে কোনো রকম যুক্তি নেই, কিন্তু আমাকে বলতে দেবে না। আর রামকৃষ্ণ বলছেন যত মত তত পথ, যত মানুষ আছে তত পথ হবে, সব পথ গিয়ে মিলবে এক জায়গায় যদি তুমি বিশ্বাস করো অন্য কিছুতে। আমার ভারতবর্ষের সংবিধান তো তার মর্মবস্তু তো তাই, সেই মর্মবস্তুকে আজকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে। রুখে দাঁড়াতে কোথায় নিয়ে যাচ্ছি জানেন? আমি প্রত্যেকটা সভায় বলি যে মনুবাদ যা RSS এর ধর্মগ্রন্থ, সে মনুবাদ আমাদের শেখায় মহিলারা হচ্ছে শুধুমাত্র ভোগ্য কন্যা। মানুষের জন্মের পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই। একই পদ্ধতিতে পৃথিবীর বানাচে কানাচে মানুষের জন্ম হয়, সে মানুষ বেড়ে ওঠে একভাবে। বেড়ে ওঠার পর আমরা বাইরে থেকে চাপিয়ে দিই অন্য কোনো মতামত, সেটা ভিন্ন কথা। একটি মেয়ে তার নাম বিলকিস বানু না হয়ে হরিমতি দাসীও হতে পারত। মেয়েকে তো আপনি চিনতে পারবেন না, নাম তো অনেক কিছু দেয়া হয়। অনেক সন্তানকে তার বাপ মা তো বিভিন্ন সংস্কারের কারণে বলে ব্যাং, পেঁচা, বান্ধরি, বাঁদর এ ডাকে, তা বলে কি তারা বাঁদর হয়ে গেলেন? তা তো নয়। সেই মেয়েটিকে ধর্ষণ করা হলো, ধর্ষণের পর সাজা হল। ভারতবর্ষের বিচারালয় তাকে সাজা দিলেন। বিজেপি পরিচালিত রাজ্য গুজরাট এবং বিজেপি পরিচালিত ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার মোদীর নেতৃত্বে, প্রধানমন্ত্রীত্বে তাদের মুক্ত করে দিলেন। আইনে ক্ষমতা আছে তাই মুক্ত করে দিলাম। মুক্ত করে দেওয়ার পর কি বলা হলো? এত বড় মঞ্চ করে তাদের দাঁড়িয়ে গলায় মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বলা হলো ওরা উচ্চ বর্ণের লোকেরা ধর্ষণ করতে পারে না, আমাদের বিচার ব্যবস্থা সব ভুল। কেন? মনুস্মৃতিতে বলা আছে উচ্চ বর্ণের ব্রাহ্মণ যদি নিম্ন বর্ণের মহিলার যোনি উপভোগ করে তবে সেই মহিলা মুক্ত হবে। অর্থাৎ ব্রাহ্মণের অধিকার আছে যে কোনো মহিলাকে উপভোগ করার। অতএব সেটা তো ধর্ষণ হলো না, এটা আমার অধিকার উপভোগ করা। এবং যিনি ধর্ষিতা হলেন তাকে বলা হলো উপভোগ করো, এই পরজন্মে তুমি কিন্তু ব্রাহ্মণের ঘরে জন্মাবে, তখন তোমার অনেক উন্নয়ন হবে। আপনি ইহ জন্মে কষ্ট পেয়ে গেলেন, পরজন্ম কি জানেন না? পৃথিবীর কেউ জানে না কি পরজন্ম কেন পরজন্ম থেকে নেমে আসেনি, কিন্তু আমাকে শিখিয়ে দেওয়া হলো, আমি বিশ্বাস করলাম। ওই যেমন বিশ্বাস করি শনি ঠাকুরের কাছে শনিবার দাঁড়ালে পরে আমার সব শনি দূর হয়ে যাবে। এই আঘাত মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে আমরা যুক্তিভিত্তিক পরিণতির জন্য শেখানো হয়েছে। শিক্ষা দাও, বিজ্ঞান শেখাও, আলোকিত করো, মানুষকে ক্রমশ শিক্ষার প্রাঙ্গণে নিয়ে এসো। বর্তমান সময়ে শিক্ষাকে মানুষের ছোঁয়া হাতে ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এ রাজ্যে শিক্ষাকে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে শিক্ষাকে বাজারে বিক্রি করে দিচ্ছে। গরিব মানুষের লেখাপড়া শেখার অধিকার নেই। আমি যেখানে জন্মেছিলাম এই নীতি কার্যকর থাকলে লেখাপড়া শিখতে পারতাম না, হয়তো কোনো কারখানায় গিয়ে আমাকে কাজ করতে হতো, অসম্মানের নয়, সম্মানে। কিন্তু শিক্ষার দ্বারটা খোলা থাকতো না। আজকে শিক্ষাকে চিত্ত যেটা ভয়শূন্য করতে দেওয়া যাবে না। চিত্ত ভয়শূন্য কখন হয়? যখন আমার চিত্ত জানে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা ঠিক নয়, এটা বিচার করার ক্ষমতা যখন থাকে তখন আমার চিত্ত ভয়শূন্য হয়। তখনই আমার শির উচ্চ হয়ে বলতে পারি ওয়ে তুই ভুল করছিস। সে সুযোগ দেওয়া হবে না। তাই শেষ করব, আমরা এখন ভারতবর্ষের সংবিধান তৈরির যে মর্মবস্তু ঐতিহাসিক ভিত্তি তার থেকে যোজন খানেক মাইল দূরে চলে যাচ্ছি। মানুষের মধ্যে বিভাজন তৈরি করছি। মানুষে একতাবদ্ধ হওয়ার যে বার্তা, সে বার্তাকে আমরা হারিয়ে ফেলছি। আসুন
আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, ওই জয়পাল সিং এর বক্তব্য দিয়ে শেষ করব। আদিবাসী নেতা সংবিধান সভায় যখন আলোচনা হচ্ছে তখন তিনি বলছেন, ওহে তোমরা সব চুপ করো, তোমরা কেউ ভারতবাসী নও, আমরা আদিবাসীরা ভারতবাসী, যারা যুগ যুগ ধরে ভারতবর্ষের বুকে বসবাস করেছি। তোমাদের মতো আমরা ধর্ম নিয়ে মারামারি করি না, একটা কথাও একটা শব্দ আমার নয়। যারা সংবিধান সভার ডিবেট করবেন, জয়পাল সিং এর বক্তব্য বার করে দেখবেন, তিনি বলছেন তোমরা সবাই বিদেশি, ধর্মের বিতর্ক ছাড়ো, আমরা প্রকৃতির পূজারী, এসো প্রকৃতিকে পূজা করো, ভারতবর্ষে বসবাস করো, সমস্ত মানুষকে সম্মান জানিয়ে বসবাস করো। আমি জয়পাল সিং এর বার্তা সব জায়গায় বলি, আপনাদের কাছে সেই বার্তা বলে শেষ করব। আসুন আমরা সকলেই প্রকৃতিকে পূজা করে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বসবাস করি, ভারতবর্ষকে বাঁচিয়ে রাখি। নমস্কার।